এবং ডক্টর ইউনূস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত, এই জন্য দুর্নীতিকে এরকম লাই দিতেছেন? উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন, উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন, নিজের কর মওকুফ করতেছেন। আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে, তাদেরও লজ্জা আসলে নাক কান কাটা যাচ্ছে। এটা উনি বুঝতে পারতেছেন কিনা? এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যান করার জন্য ওই যে মব ক্রিয়েট করে, আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য। এখন বিএনপি লোক এনসিপিতে যাবে না, বিএনপি লোক এনসিপিতে যাবে না, কি করবে? আওয়ামী লীগের লোক এখন তলে তলে কার সাথে কার খাতে, তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা, কেন এটা দেখবে? এবং বেশিরভাগ মানুষ মানে আমাদেরকে আমাদের আওয়ামী লীগের বন্ধুরা ফোন করলে এখন হাসে, কি বলছিলাম না, কেমন দেখলা। এবং সেটা একটা আবার খুবই, যারা জুলাইয়ের এক বছর আগে যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল না, তারা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, দেখো তোমরা কারদের উপর বিশ্বাস করছিলা, কারা এরা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অংশ নিতে পারুক আর না পারুক, আওয়ামী লীগও কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ধরনের কথা বলছে ইন্ডিয়াও, যে আসলে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগকে আমরা খুব সত্য দেখছি, কারণ তারা মনে করছে নির্বাচিত সরকার এলে, বিএনপি ক্ষমতা এলে, তারা মাঠের রাজনীতিতে এখনকার যে পালিয়ে থাকা অবস্থান, সেইটার চেয়ে পরিস্থিতিতে কিছুটা একটা স্পেস পাবে। এবং গত এক বছর ধরে মানে এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক কিছুতেই বিএনপির দিকে তাকিয়ে আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অনেকেই বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তলে তলে একটা সাংঘাতিক রকমের আতাত হচ্ছে। এখন আপনাদের মনে হয় নাই, দেশবাসীর আপনাদের এই পলিটিক্যাল পার্টিগুলোর মনে হয় নাই যে বিএনপি কেন নির্বাচন চাইতেছে? আজকে নির্বাচন চাইলে দোষের কি? আপনার এই সংস্কারের ফার্স্ট সংস্কার, আপনি কিছুই ঠিক হবে না। এই যে ডোনারদের কথা বলতেছেন, ডোনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা কেউ ইনভেস্ট করছে না, সবাই বসে আছে ফেন্সে যে কখন একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে। এখন আমরা চেয়েছি, আমরা খুব সিম্পল কারণে চাচ্ছি। আওয়ামী লীগ কি বলছে না বলছে, ইটস ইমেটেরিয়াল। কিন্তু আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু এক্সট্রা ভালোবাসা দেখা যাচ্ছে কিনা? আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগ 17 বছর ধরে আপনাদের আওয়ামী লীগ আমরা যখন জামাতকে নিষিদ্ধ করতে চাইছিল আওয়ামী লীগ, তখনও আমরা এটা অপোজ করছি, কারণ কোন দল নিষিদ্ধ আমরা চাই না। আমরা এনসিপি যখন নতুন দল হয়েছে তখন আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, দ্যাট ইজ বিএনপি's মোটো। এখন কিন্তু একটা দলকে ব্যান করে এনসিপি আওয়ামী লীগ ব্যান করার জন্য ওই যে মব ক্রিয়েট করে, আবার কমিটি করার সময় সব জায়গায় আওয়ামী লীগের লোকই, তারা আওয়ামী লীগ ছাড়া কোনো লোক পায় না কমিটি করার জন্য। এখন বিএনপি লোক এনসিপিতে যাবে না, বিএনপি লোক এনসিপিতে যাবে না, কি করবে? আওয়ামী লীগের লোক এখন তলে তলে কার সাথে কার খাতে, তাহলে আওয়ামী লীগের লোক নিয়ে যদি তুমি কমিটি করবা, তাহলে আর শিবির হলো ছাত্রলীগ করবে, পরে উন্মোচিত হবে সে শিবির। তাহলে নামে রাজনীতি করেছে, বিএনপির নামে আন্দোলন করেছে, বিএনপির নামে জেল খেটেছে, বিএনপির নামে সবকিছু করেছে। আমরা তো কোনো ছদ্মবেশে কোনো কিছু করি নাই। আমরা সারা জীবনে 17 বছর ধরে আমরা নির্বাচন চেয়ে আসছি, কারণ গণতন্ত্র নাই। একটা যেই আসুক, আজকে যদি যেই ক্ষমতায় আসুক, সেটা মুখ্য না, মুখ্য একটা ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আজকে এত কিছু যে অধপতন, এত কিছু যে নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস। এই যে প্রত্যেকদিন সংস্কারের কমিশনে আপনারা বসতেছেন, সবাই কেন বসতেছেন? কারণ 17 বছর ধরে সবকিছু। কিন্তু মানে এখন দেশের যে অবস্থা বা এই সরকারের যে অবস্থা, দুর্বল সবল যেমনি বলুক, আমার কাছে একটা বলশালী সরকার মানে হচ্ছে যে সরকারটার আসলে সবগুলি উইং ভালোভাবে কাজ করে। এখন সরকারটা, এটাকে এখন হাসান খান ভাই যে নামই দেখ না কেন, এখন সরকারটা যে অবস্থা, কেউ যদি এই প্রশ্ন করে আসলে কি নির্বাচনের জন্য দেশটা নিরাপদ, নির্বাচন কি দিতে পারবে এই সরকার, নির্বাচন করতে পারবে? এটা আমাকে জিজ্ঞেস করছেন? জি আপা। হ্যাঁ, এখন এই সরকারের তো দুর্বলতা আর অলরেডি উন্মোচিত হয়েছে, কারণ তাদের প্রেসার গ্রুপ হিসেবে সমন্বয়করা এনসিপি কাজ করে। সো তাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে, এবং তারা যদি প্রয়োজন, এতগুলো রাজনৈতিক দল আছে, সবগুলো দলের থেকে তারা সাজেশন নিতে হবে। প্রশাসন কিভাবে তারা সবল করবে, তার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সবল করবে। তাদের এখনো আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা এজেন্সিতে আছে, আওয়ামী লীগের লোকজন প্রত্যেকটা সচিবালয়ে আছে। এদেরকে কিভাবে তারা সংস্কার, মানে এদেরকে কিভাবে বের করবে, সেগুলো তো আগে তারা ঠিক করবে। এগুলো 1 বছর চলে গেছে, তারা কিছুই করে নাই। এখনো বিভিন্ন প্রশাসনের লোক, বিভিন্ন স্তরে স্তরে হাসিনার লোক রয়ে গেছে, এগুলোকে এখনো ছাঁটাই করতে পারে না, অথচ লোক পালা যাচ্ছে। এগুলো ঠিক করতে হবে। আপা, এটা নিয়ে শেষ প্রশ্ন, কেন এই কথাটা বারবার উঠছে? কারণ বিএনপি তো এই দেশটাকে যথেষ্ট নিরাপদ মনে করছে না, সেজন্য বিএনপি প্রধান নেতা দেশে আসছেন না, অনেকে বলতেছেন এরকম। তারেক সাহেব দেশে আসছেন না কারণ দেশকে যথেষ্ট নিরাপদ মনে করছেন না, এবং দেশ যথেষ্ট নিরাপদ না অথচ নির্বাচন চাচ্ছে। ব্যাপারটা একটা দুই রকম অবস্থান হচ্ছে কিনা? ষড়যন্ত্র তো চলতেছে,
ষড়যন্ত্র চলতেছে না তা তো না, আমরা সবাই বুঝি যে ষড়যন্ত্র এখনো চলতেছে। আওয়ামী লীগ দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার প্রথম ধাপ হচ্ছে একটা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনা, এবং গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার প্রথম নির্বাচন। ষড়যন্ত্র চলতে থাকবে যদি নির্বাচন না হয়, যদি গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে না আসে, ষড়যন্ত্র চলমান থাকবে। তাহলে সবগুলো রাজনৈতিক দল ওই যে অগাস্টের 5 তারিখে গত বছর যেই জায়গায় ছিল সেই জায়গায় আসতে হবে, যে আমরা সকলেই একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, তাহলেই সম্ভব। এখন ডক্টর ইউনূস যদি এই তার প্রশাসনকে শক্তিশালী করতে না পারে, নির্বাচন কমিশন বলতেছে নির্বাচন কমিশন রেডি, পুলিশকে আরো শক্তিশালী করতে হবে, অ্যাডমিন ক্যাডারকে শক্তিশালী করতে হবে, এবং যারা রাজনৈতিক দলগুলো যারা পার্টিসিপেট করবে নির্বাচনে তাদেরও আরো মানে ইন্টেনশন থাকতে হবে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, যেখানে একটি সুন্দর নির্বাচন আমরা দিতে পারি। রাজনীতি তো আর পেশা হইতে পারে না। মানে ধরেন আমি যদি এখন একটা দলের রাজনীতি করি, ওকে আমাকে বেতন দিবে, টাকা দিবে, মানে টাকাটা আমি কই পাবো? ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই, আমি এখন পলিটিক্স করতে গেলাম, আমি এটা বুঝতে চাইতেছি যে এই পলিটিক্স করতে গেলাম, ধরেন বিএনপি করতে গেলাম, ধরেন হাসান ভাইয়ের দলই করতে গেলাম, ওইটা থেকে আমি টাকা পাবো? মানে এটার হিসাবটা কি? বিদেশে শুনেন, বিদেশে কিন্তু অনেক পলিটিক্যাল পার্টি আছে, না বিভিন্ন দেশে দে গেট পেইড ফর ইট, তাই না? তারা বাংলাদেশে তো বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত, আমি জানি না পায় নাকি, এরকম কোন দল, কিন্তু কোন দল থেকে কোনো টাকা পয়সা আমরা দেওয়া হয় না। কমিউনিস্ট পার্টি পায়, ভালো কথা, দেয়ার লাকি, তারা পায়। কিন্তু বিএনপির মধ্যে এত বড় দলে একটা দল মেনটেন করা, সেখানে তো এখানে দল থেকে তো এরকম কিছু হয় না। বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না। পলিটিক্স অফকোর্স আমরা প্যাশন থেকে করি। এই লোকটা চলবে কি করে? এই লোকটা ঘরের মানে বউ বাচ্চারা খাওয়াবে কি করে? না, একজন শিক্ষক রাজনীতি করছে না, একজন ডাক্তার রাজনীতি করছে না, একজন ইঞ্জিনিয়ার রাজনীতি করছে না, আমি সবাই তো এক ব্যবসায়ী রাজনীতি করছে। পেশা হিসেবে তো একটা কিছু থাকতে হবে, হ্যাঁ ডেফিনেটলি। কারণ রাজনীতি, যেমন ছাত্র দল, আমি দেখেছি যে ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না, ছাত্ররা কিভাবে চলবে, ছাত্র রাজনীতি করবে কিভাবে? ছাত্র দল আই থিঙ্ক সেটা দলের দেখা উচিত যে তাদের আমি এই জায়গায় আপনার একটু আটকাই এবং এই প্রশ্নটা করি, আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে? আসলে ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, আমরা একটু জানি না উনি কিভাবে ওনারা এখন এটা উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জোবাইদা কর্মরত আছেন, তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে, আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না, আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। হ্যাঁ, তো আয়ের উৎসটা সবার জানতে হবে, আমার কোনো কথা নেই, অ্যাজ লং অ্যাজ উনি ট্যাক্স ফাইল করছেন, অ্যাজ লং অ্যাজ ওনার ফাইলস সব ক্লিয়ার আছে। ধরেন শামাপা, এটা মনে হইতে পারে যে আমি কিন্তু জনাব তারেক রহমান রে, বেগম খালেদা জিয়ারে খুবই পছন্দ করি, বাংলাদেশের সব লোককে আমি পছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জনাব তারেক রহমানের মতো হইতে চায়, তো সে যদি আমরা জানতে চায় যে উনি কি করেন, তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলিটিক্স করেন, তাই তো? না, ওনার আয়ের উৎস ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, সেটা তো অবশ্যই আরো ভয়ঙ্কর হলো, ও তাহলে আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে, তাই তো? আপনার মেয়ে তো আপনার কাছ থেকে টাকা চাইতে পারে, আমার বাবা বেঁচে থাকলে বাবার কাছে টাকা চাইতেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপা। আমি বাবা মা তো ছেলে মেয়েদের করবেই। আমি একটু জনাব অ্যাডভোকেট হাসনাত কাইমের কাছে চাই। জনাব অ্যাডভোকেট হাসনাত কাইম, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমার রিডিং হচ্ছে এই সরকার আগেও দুর্বল সরকার ছিল, কিন্তু ক্রমাগতভাবে দুর্বলতর বা দুর্বলতম সরকারে পরিণত হচ্ছে। আমি মোটা দাগে দুইটা ঘটনার দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মাইলস্টোনের ঘটনার পরে কয়েকটা রাজনৈতিক দলের সাথে উনি বৈঠক করলেন। কেন এই 4টা দল বাঁচলেন, কেন পরে আবার আর 14টা দল, মানে কারা বড় দল কারা ছোট দল, কিভাবে এটা মাপা হলো এটা আমি বুঝি নাই। এইটা একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে। আবার একটা দুর্বলতার লক্ষণ মনে হয়েছে, ওইখানে অংশগ্রহণকারী একটা রাজনৈতিক দলের নেতা বাইরে এসে বলল যে ইউনূস সাহেব 4-5 দিন পরে ঘোষণা দিবেন যে আসলে ইলেকশন কবে হবে। পরে আবার আমরা এটার কিছুই শুনলাম না। আমরা ইউনূস সাহেব সম্পর্কে এরকম কথা আরো শুনছিলাম, এনসিপি বলছিল যে ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। তো আরো দুর্বল আমার কাছে মনে হইতেছে, আপনি দেখবেন যে এই সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলম, তিনি মানে এই যে এনসিপির
বা এনসিপি ঘনিষ্ঠ বা আগে এনসিপি ছিল, এখন বৈষম্য কি জানি আমি জানি না, এত কিছু ওরা এখন চাঁদার কথা বলা হওয়াতে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের মধ্যরাতে। সেইখানে তিনি একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে নতুন একটি দলের মহারথীরা, এবং ইঙ্গিত করেছিলেন তিনি টাকা পয়সা সহ একটি সার্কেল মেনটেন করতেছেন, একটা দুর্নীতির একটা চক্র মেনটেন করতেছেন। পরে তিনি এটা আবার চেঞ্জ করছেন। এখন এরা আসলে কারা, মানে এই 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 জিনিসগুলি কোথা থেকে হইতেছে? মানে সরকারের কি আপনি মিনিমাম কোনো কন্ট্রোল দেখেন কিনা? আমি অন্য কোনো কিছুর দিকে যাইতে চাই না, আমি শুধু আমার টাকা পয়সার হিসাবটা চাই। এইখানে নিউ ইয়র্কে এখন সবচেয়ে বড় খবর বলা হইতেছে, সরকারের একজন উপদেষ্টা, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এই দেশে আসছেন, তিনি ওই যে টেরিফটা যাতে একটু কমান ট্রাম্প সাহেব দয়া করে, এই জন্য উনি বোয়িং কিনবেন, অন্য জিনিস অনেক বেশি টাকা দিয়ে কিনবেন, এবং এর কোনো কিছু আমাদেরকে কিছু বলবেন না। হাসান কাইম ভাই, আপনার কিন্তু জুলাই আগস্ট এই এক বছরের হিসাব না, আপনি গত 10 বছর ধরে লেখালেখি করতেছেন, বলতেছেন, এই জিনিসের জন্য কি আসলে আমার একটু আপনি যদি আমার একটু বুঝায় দেন যে মানে এই অর্থনৈতিক দিক দিয়ে আসলে কি হইতেছে। এবং ডক্টর ইউনূস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত, এই জন্য দুর্নীতিকে এরকম লাই দিতেছেন? উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন, উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন, নিজের কর মওকুফ করতেছেন। আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছি এবং বিদেশে, তাদেরও লজ্জা আসলে নাক কান কাটা যাচ্ছে, এটা উনি বুঝতে পারতেছেন কিনা? জনাব হাসনাত কাইম। জি, আপনার তো অনেকগুলো প্রশ্ন একসাথে, একটা করে একটু বলি। জি, প্রথমত দুর্বলতা তো হচ্ছে, আসলে দুর্বলতা সবলতা খুব বেশি ধরেন খারাপ ব্যাপার না, হইতে পারে যে আপনি দুর্বল অথবা আপনি আসলে সবল, কিন্তু বিষয়টা এর চাইতে খারাপ। মানে আমাদের তো কখনো দুর্বল সরকার দেখে অভ্যাস নেই। একবার এরশাদের সময় আপনার মনে থাকার কথা, এরশাদকে আমরা একটু দুর্বল সরকার পাইছিলাম, কারণ সবাই তার বিরুদ্ধে ছিল, আর তার একটা বড় পার্টি টাটি ছিল না ওইরকম, তাকে দাঁড়াইতে হইতো পুলিশ টুলিশ নিয়ে। যতই হোক তাকে আমরা স্বৈরাচারী এরশাদ কিংবা সামরিক বাহিনীর এসব বলতাম টলতাম, কিন্তু তারপরেও তখনকার সময় মানুষ এক ধরনের একটা ডেমোক্রেটিক রাইট এনজয় করত। এইটা হইলে ধরেন একরকম, কিন্তু আমাদের এখনকার সরকারের যদি ধরেন এই যে উদাহরণগুলি আপনি দিলেন, এগুলি কিংবা আরো অন্যান্য উদাহরণ মিলায় যদি আপনি দেখেন, তাইলে দেখবেন যে আসলে আমি যেটা অনেক সময় বলছি, যে এই সরকার অদক্ষ এবং তার কোনো ভিশন নাই, কোনো হোমওয়ার্ক নাই, সে কোনো প্রায়োরিটি সেট করে না এখন পর্যন্ত। 1 বছর গেছে, আমি যতবার এই সরকারের সাথে দেখা করছি, প্রথম থেকে তাকে আমরা শুধু বলার চেষ্টা করছি যে আপনি প্রায়োরিটিটা সেট করছেন কিনা, কি কি আপনি এই মুহূর্তে করতে পারেন এবং কি কি করতে চান সেটা আপনারা ঠিক করছেন কিনা, এবং সেইভাবে অ্যাক্ট করতে পারতেছেন কিনা। এরা সবসময় আমাদের আশ্বস্ত করছে যে ওদের প্রায়োরিটি সেট করা আছে, কিন্তু কার্যক্রম যখন পরিচালিত হয় তখন দেখা যায় যে আসলে কোনো প্রায়োরিটি নাই। প্রায়োরিটি যেটা আপনি বললেন যে এই যে এখন লোন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট হইলো, সেটা কেন মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই সরকার সে যে গেল, এটা ধরেন এর আগে 53 বছরের সমস্ত সরকারের আমরা সমালোচনা করি, কিন্তু কারো এরকম নন ডিসক্লোজার ট্রিটিতে যাওয়ার মতো ঘটনা ঘটে নাই কারো আমলে। যদিও ধরেন একটা তাজউদ্দিন সাহেবের নামে কিংবা শেখ মুজিবের নামে ভারতের সাথে এরকম একটা গোপন চুক্তির গল্প বলা হয়, তো যেটার কোনো ধরনের আসলে কোনো ভিত্তি নাই, যেটা এখন যেটার ধরেন ভিত্তিটা আমরা সবাই জানি, এবং একজন এটা ডিসক্লোজ করার জন্য তার বিরুদ্ধে ধরেন সিক্রেসি অ্যাক্টে মামলা পর্যন্ত হয়েছে। তার মানে এটা হচ্ছে পরিষ্কার যে আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আপনি ঢুকছেন। টেরিফের ব্যাপারটা তো সারা দুনিয়া জুড়ে আসলে বসে, আরে ট্রাম্পের যে পলিটিক্স, সেই পলিটিক্সের মধ্যে আমরা তার পলিটিক্সের একটা শিকার হয়েছি, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় তো এটা হয়তো জানা, আমরা এখনই ধরেন এরকম বলতে পারবো না যে এই হইলে হইতে পারতো। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা খুব ক্যাটাগরিক্যালি অভিযোগ করছে যে তারা এই মানে এই অবস্থাটার মধ্যে আলোচনার মধ্যে যুক্ত হইতে চাইছে প্রতিনিধি হিসাবে, তারা লবিস্ট নিয়োগ করতে চাইছে, কিন্তু তাদেরকে আসলে এন্ট্রান্স দেওয়া হয়নি, তাদেরকে আসলে কোনোভাবেই এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করার জায়গায় তাদের কোনো প্রতিনিধিত্ব তারা আসলে পায় নাই। তো সেইটা হচ্ছে ধরেন ভয়াবহ, যে এটা আপনি না দিয়ে পারেন, যদি আমি দেখি যে আপনি দেশের স্বার্থে একটা কাজ করে আসছেন, যেখানে আমি আপনাকে সহায়তা করতে চাইছিলাম, আপনার সহায়তার প্রয়োজন হয়নি, বরং আপনি ভালোভাবে শেষ করে আসছেন। কিন্তু আমি যদি দেখি যে আপনি আমাদের একমাত্র একটা ধরেন শিল্প সেক্টর,
সেটা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। যারা এটার আসলে স্টেক, যারা রিয়েলি এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তারা যখন এটার মধ্যে অংশ নিতে চাচ্ছে তখন আপনি তাদেরকে আসলে দিচ্ছেন না, কিন্তু পরে যে জিনিসগুলির মধ্যে আপনি তাদেরকে ঢুকাইতে চাইতেছেন এখন এটা হচ্ছে অনেক পেছন থেকে। এবং এইটাকে যদি কেউ পরবর্তীতে, আপনি যেটাকে বলুন, এটা একদিকে খুব পজিটিভলি বললে আপনি এটাকে দুর্বলতা বলতে পারেন, কিন্তু কেউ যদি খারাপ ভাবে এটাকে আসলে দেশের বিরুদ্ধে একটা অপকর্ম হিসেবে চিহ্নিত করে, তাহলে সেটার রিপ্লাই আসলে গভর্নমেন্ট কি দিবে? না, গভর্নমেন্ট, হাসান কাবে, এইটা একটা খুব ইন্টারেস্টিং, গভর্নমেন্ট তো কোনো কিছু রিপ্লাই দেয় না। গভর্নমেন্ট তো অন্যের ঘাড়ে আমরা দোষটা এটাই পায়। বলছিলাম, আমরা গভর্নমেন্ট হচ্ছে আপনার ঘাড়ে দোষটা পায়, বিএনপির ঘাড়ে দোষটা পায়, এবং গভর্নমেন্ট নিজেরা দেখায় যে তারা খুব সাধু সন্ত, অথচ সবগুলি কাজ করে যেগুলি আমরা হাসিনা করলে, বেগম জিয়া করলে আমরা খুবই এটা রিয়েক্ট করতাম। হ্যাঁ, ন্যাচারালি আমরা এটা বলছিলাম। আমরা ধরেন একদম 8 তারিখ ওনারা সরকার করলো, আমরা 11 তারিখে ওনাদের কাছে কতগুলো একটা আমাদের যে হোমওয়ার্কটা ছিল সংস্কারের ব্যাপারে কিংবা এরকম একটা সিচুয়েশন হলে কি হইতে পারে, সেইটা নিয়ে আমরা তাদেরকে আমাদের একটা লিখিত প্রস্তাব দিয়েছিলাম। সেইখানে আমরা তাদের কাছে একটা জিনিস চাইছিলাম যে আপনারা একটা গভর্নমেন্ট যারা বাংলাদেশে আসছেন আমাদের সৌভাগ্যক্রমে, আপনারা যদি এখানে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের এক্সাম্পলটা সেট করে থাকে না, কতগুলো জিনিস আপনি সেট করে গেলেন, পরের জন্য আসলে এটা একটা মানে এটাকে ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। তা আমরা বলছিলাম যে আপনাদের পক্ষে এটা সম্ভব যে আপনারা একটা ট্রান্সপারেন্সি নমুনা বা একটা প্র্যাকটিস এখানে আসলে আমরা কোনো গভর্নমেন্টের বেলায় দেখি নাই, আপনাদের কাছ থেকে এটা আমরা চাই, এটা আপনারা করতে পারেন। ওনারা বললেন, কিন্তু যেটা আপনি বললেন, আপনি যে উত্তরটা দিলেন সেটাই, যে ট্রান্সপারেন্সি তো পরের কথা, ওনারা তো কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথাই বলে না এখন পর্যন্ত। পলিটিক্যাল পার্টিগুলির সাথে যখন কথা হয়, সে কথাগুলি হচ্ছে তখন হয় যখন কোনো না কোনো ভাবে পরিস্থিতিটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বলে মনে হয়। মানে আবার দোষের কথা যেটা বললেন, সেই দোষের জিনিসগুলি কোনো না কোনো ভাবে হয় আগের সরকারের ধরেন দোষরদের উপরে, তারা তো নিশ্চয়ই দায়ী, কিন্তু তাদেরকে কন্ট্রোলে করে আপনি দেশের সার্ভিস দেবেন, আপনি মানুষকে এর চাইতে বেটার সার্ভিস দিবেন, এর জন্যই তো আপনাকে আসলে সবাই মিলে সমর্থন করে সরকার বানিয়েছে। তারপরে দেখেন অ্যাডভোকেট হাসান কায়েম, আগের সরকারে তো অবশ্যই দোষ আছে, আগের সরকারের পুলিশ বাহিনী বলে একটা ব্যাপার আছে, কিন্তু তাই বলে আপনি আমার একটা অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে রাখবেন যে মানুষের গিয়া কয় ডাল দিয়ে ভাত খাইছো না ভাত দিয়ে ভাত খাইছো, কি এইটা? মানে আগের সরকারের পুলিশ খারাপ, সেই জন্য আপনি একটা খারাপ স্বরাষ্ট্র উপদেষ্টা দিবেন, এটা কোন হিসাব? মানে আপনি যদি ওনাদের যদি কোনো মূল্যায়ন করার থাকতো, তাহলে তো আমি জানি না, ওনারা তো এনজিও হইলেও চালাইছে, ওনাদের অনেকেই এনজিও চালাইছে, তো এনজিওরও তো ধরেন একটা অডিট রিপোর্ট হইলেও জমা দিতে হয়, তাদের একটা রিভিউ করতে হয়। এরা 1 বছরের রিভিউ করলে এদের কারো কোনো পদে থাকার নিজেদের কোনো নৈতিক ভিত্তি তারা নিজেরা খুঁজে পায় কিনা আমি তো জানি। কিন্তু আমি যতদূর এনজিও কে জানি, এনজিও তো হচ্ছে প্রজেক্টটাকে যদি যত লম্বা করতে পারে তত তো তাদের ভালো, মানে ফেইলিওর তো এখানে এক ধরনের সাকসেস। উনারা তো না, সেটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচির মতো, উনারা তো ঘাটা বাঁচায় রাখতে চান, কারণ ঘাট সেটা ঠিক আছে, কিন্তু সেটা আমি আপনার ওই জায়গাটায় যাচ্ছি না, ওইটা আরেকটা ফিলোসফিক্যাল ডিবেট। আমি বলছি যদি এটাও করতে হয়, আপনার যদি পাঁচির মতো ঘাটাকে আপনি লম্বা করতেও চান, তাইলেও তো আপনাকে ডোনারদেরকে স্যাটিসফাই করতে হয় যে বাইরে এই টাকাটা এইভাবে আনছিলাম, এইভাবে খরচ করছি, এই কারণে আরো লাগবে। অ্যাডভোকেট হাসান কায়েম, সেইটুকু দক্ষতা কি সরকার দেখাইতে পারছে? না, সেইটুকু দক্ষতা মানুষকে যে বলবে যে আমি 12 মাস আছি, আমাকে এই কাজগুলি আমি 12 মাসে করছি, এই কাজগুলি আমার আসলে চলতেছে, এইটা শেষ হওয়ার জন্য আমার এতদিন সময় লাগতে পারে, আমাকে এই সময়টুকু আসলে অ্যালাউ করো এবং সবাই মিলে আমাকে আসলে এই কাজটা করতে সহায়তা করো, এইটা বলার তো কোনো, ওনারা তো এটা বলছেন না। এবং ওনাদেরকে 18 মাসের একটা প্রজেক্ট দিয়েছিলাম, মানে আমরা এরকম একটা ধরেন, মানে আমি বললাম না যে 11 তারিখে আমরা ওনাদেরকে 18 মাসের মধ্যে এই সংস্কার, নির্বাচন, সমস্ত কাজটা সম্পন্ন করা যায়, এবং এই লেভেলে না, আমরা বলছিলাম যে এটা ব্যাপক অর্থেই করা যায়। মানে ওনারা তো এখন কেবলমাত্র পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলতেছে, আমরা তো চাইছিলাম যে এটা পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, নন পার্টি পিপলদের সাথে কথা বলবে, নন পার্টি অর্গানাইজেশনগুলির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে কথা বলবে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে কথা বলবে, ঢাকার বাইরে কথা বলবে, ঢাকার বাইরের মানুষের সাথে বলবে, এবং এটা পুরোটা সম্ভব। এটার জন্য তো আসলে এটা কেন হইলো না, এটা তো কোনো ব্যাখ্যা তারা আমাদের দেয় না, এবং আমরা তো
এই 11 তারিখে আমরা আবার এটাকে ডিসক্লোজ করব যে গত বছরের 11 তারিখে আমরা কি দিছিলাম। ওকে, হাসান কামাল ভাই, আমরা যেহেতু অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে, আপনি চট করে এই প্রসঙ্গে একটু কথা বলবেন কিনা? আমাদের একজন দর্শক অনিক ঘোষ, উনি বলছেন যে ভাই আপনারা অনেকগুলি নিয়ে বিষয় নিয়ে কথা বলেন, প্রতিবাদ করেন, কিন্তু রংপুরের হিন্দু পরিবার, আমাকে বলছেন যে রংপুরের হিন্দু পরিবারগুলির উপরে হামলার বিষয়ে আপনি কিছু বললেন না। অ্যাডভোকেট হাসান কামাল, আপনার কাছে এই বিষয়ে একটু শুনতে চাই, আপনার কাছে একটু জোড়া লাগাই দিতে চাই যে আপনি যদি একটু 2 মিনিটে এইটাও একটু বলেন যে আপনি বিশেষ করে, আমি আপনাকেই বলতেছি, মানে আমি এটা প্লুরালেও বলতেছি না, যে দীর্ঘদিন রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক সংস্কার, দলে গণতন্ত্র চর্চার দাবিতে যিনি অনেকদিন ধরে সোচ্চার ছিলেন, বিশেষ করে বড় দলগুলোর পরিবারতন্ত্র, দীর্ঘ সময় ধরে আজীবন একজন দুজনের মধ্যে নেতৃত্ব থাকা, নেতৃত্ব সে মতো থাকা, এগুলি নিয়ে আপনারা যখন কথা বলছেন, তখন ধর্মভিত্তিক দলগুলোর ক্ষেত্রে আপনারা সেভাবে তাকান না, এইটা কি আপনাদের একটা বা সেভাবে সমালোচনা করেন না, এটা কি আপনাদের একটা পপুলিস্ট মুভ কিনা? হাসান কামাল ভাই, এটা যদি একটু বলেন, রংপুরের ব্যাপারটাও যদি একটু বলেন, আপনি এটা পরেও আবার বলতে পারেন, আমরা সামাপাত থেকেও একটু কথা শুনে আসতে পারি। আমি তাহলে ধরেন, আমি ওই যে প্রথমত হিন্দু, এইটা একটু বলে দেন। রংপুরের হিন্দুদের ব্যাপারে আমরা একেবারেই ধরেন আমাদের বিবৃতিটা একটু দেরিতে গেছে। মানে আমি আপনাকে বলি যে আমি আপনার এখানেও আজকেও অ্যাটেন্ড করতে চাই নাই, আমার হচ্ছে জ্বর। এখন এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলতেছেন, তো এই জন্য বলতেছি, দলের জায়গাটা এইভাবে ব্যাখ্যা করা যাবে না। তো আমার নিজের অসুস্থতা এবং ইয়ের কারণে কিছু পরিমাণে আমাদের দলীয় কার্যক্রমও ধরেন একরকমের সংকট হয়। মানে আমাদের 2 জনকে একদম ধরেন কমিশনে বসে থাকতে হয় সারাদিন। আমি মোটামুটি মাঠের কাজ এবং এগুলি দেখতাম, সেই জায়গাটার মধ্যে আমি গত 3-4 দিন একদম, আজকেই প্রথম আমি আপনার সাথে কথা বলতেছি এবং বের হচ্ছি। ওকে, তার মানে আমার জ্বর, কাশি এরকম জায়গাটা ছিল। কিন্তু আমরা আজকে আপনি দেখবেন যে আমি নিজে এটার ব্যাপারে বলছি, আমাদের দল থেকে বিবৃতি গেছে, এবং এইসব ব্যাপারে আমাদের কোনো ধরনের হেজিটেশনের কোনো জায়গা নাই। বাংলাদেশে ধরেন আমরা এই হিন্দু কিংবা আসলে দলিত এদের সাথে যে সংবিধান সংস্কার নিয়েও কোনো কথা হয় নাই, এটা নিয়ে আমরা আলাদা আলাদা অনেকগুলো আলোচনা করছি। সো এইটা হচ্ছে আমাদের একান্ত ধরেন মানে অযোগ্যতা বলতে পারেন, কিন্তু আমাদের ইন্টেনশনের কোনো জায়গা থেকে এটা করি নাই। এটা হচ্ছে এক। আচ্ছা, তাহলে বাকিটা মানে ধর্মভিত্তিক দলগুলো বা বামপন্থী দলগুলো সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি আমি ফিরে এসে আবার শুনি আপনার দৃষ্টিভঙ্গি। জনাব শামা ওবায়েদ, আপনাদের মহাসচিব সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ, কিন্তু দেশ জুড়ে ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা। কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি, কিছু করছে এনসিপি, অল্প কিছু করছে জামাত, আমাদের কাছে মানুষজন এরকম বলে। তাই সুশাসন নিয়ে অন্তর্বর্তীকালের সমালোচনা বিএনপির দিক থেকে, আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই। আরও একটা জিনিস আমি এখন ইদানিং খুব দেখতে পাচ্ছি, প্রশাসনে যারা আছেন, পুলিশের, প্রশাসকদের, মানে অ্যাডমিন ক্যাডারের, তাদের অনেকেই এই একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন, যেভাবে তারা বলতেন আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা সরকার আমলে, যে আমি শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ বা শেখ হাসিনার দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি, সেই একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না, কারণ বিএনপি অলমোস্ট সবকিছুর নিয়ন্ত্রণে চলে গেছে। শামাপা, আপনি যদি একটু বলতেন। এই কথার কোনোই বেসিস নাই, একেবারেই মানে এটার মধ্যে, মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্বে সরকারে নাই। বিএনপি চাঁদাবাদ, বিএনপি বড় দল, বিএনপির নাম ভাঙানো সহজ। বিএনপি যদি 2-4 জন চাঁদাবাজি কোথাও করেও থাকে, সেটার ব্যবস্থা বিএনপি নিচ্ছে। এবং আপনার যেভাবে আপনার এই সরকার, যেই আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল, এই সরকার সবল, তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে প্রফেসর ইউনূস এসেছেন ক্ষমতায়, উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সাড়া দিয়ে এসছেন বা ছাত্ররা ওনাকে বসিয়েছে। তো এনসিপি, যদি আমরা ধরেই নিই, একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন, আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না কোন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে, বাংলা শব্দটা। কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে এবং যেই পরিমাণে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি, যেটা আমি এখানে বলতে পারবো না আপনার সাথে, যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, যারা সবাই তো পালায় নাই, অনেকে তো এখনো আছে দেশে, নেওয়া হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে বিএনপির নামটা ব্যবহার করা সহজ, এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে। এবং জামাতের
জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে, এরকম বহু লোক অ্যাডমিন ক্যাডারে এখন আছে। আপনার এনসিপির যত এবং সমন্বয়করা যত বেশি সচিবালয়ে ঘোরাফেরা করে, তার 0.5% বিএনপি লোকজন যায় না। এখন এটা কারণ হচ্ছে যে সমন্বয়কদের তো ঘোরাফেরা করতে হয়, বিএনপি লোকেরা তো টেলিফোন উঠায় কইলি সমস্যার সমাধান। না, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। তারা ইটস ইজি ফর দেম, তাদের অ্যাক্সেসটা অনেক বেশি। তারা মনে করে, বরঞ্চ এনসিপি আলারা মনে করে, তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখলাম টাঙ্গালিনা কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে না 1000-এর বেশি পুলিশ ওখানে দিছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তো প্রোটোকল পাচ্ছে, তারা আর্মি প্রোটোকল পাচ্ছে, তারা পুলিশ প্রোটোকল পাচ্ছে, তারা র্যাবের প্রোটোকল পাচ্ছে, তাদের প্রশাসনের প্রোটোকল পাচ্ছে। তারা সরকার তো তাদের সাথে তাদের একটা তাদেরকে সব রকম সহযোগিতা করছে। তো আপনারা কিভাবে বলেন যে বিএনপি চাঁদাবাজি করছে? বিএনপি যে চাঁদাবাজি করেও থাকে তাহলে তো সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি দুইটা জায়গায় বলি। প্রথম কথা হচ্ছে এনসিপি বিএনপি আর্মির প্রোটোকল পাচ্ছে কিনা এটা আমি জানি না। এনসিপি যখন বিপদে পড়েছিল তাকে আর্মি প্রোটোকল পাচ্ছে মানে তাকে আর্মি সহযোগিতা করতে এসেছে। আর বিএনপির চাঁদাবাজির কথা যদি আমি বলি, আমি আসলে প্রায়ই আমি শুনি, কিন্তু ভিডিওতে দেখি, অডিওতে শুনি, যেগুলি মানে বিএনপি ছাত্রদল যুবদল চাঁদাবাজি তদবির টেন্ডারবাজি করছে, 17 বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে। আপনিও যদি আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান, আপনি গেলে নিশ্চয় আপনিও শুনেন, আমাকে বললেন না, কিন্তু ঘটনা তো বিএনপির একজন, মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে। আমি বলি আপনাকে, যেসব ভিডিও অডিও গুলো আমরা দেখি, এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে, যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয়, তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা নেয়, এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো ওরকম না, বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ ছিল না, বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপির পক্ষ থেকে, যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমার পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে, এই ইসলামিক দল, জামাত, এনসিপি, এখন আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না, আওয়ামী লীগ তলে তলে আছে, কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশের পলিটিক্সে, সবাই এখন বিএনপি কে দোষারোপ করে, বিএনপি কে চাঁদাবাজ বানানো, বিএনপি কে চোর বানানো, বিএনপি কে ডাকাত বানানো সহজ তাদের জন্য। তাদের পলিটিক্সে যায়, তাদের পলিটিক্স যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে, এটা যায়, এটাও তারা করছে না। কিন্তু মানে আপনার কথার সাথে আমি মিল পাইতেছি গত সরকারের লোকজনের কথাবার্তায়, কারণ গত সরকারের লোকজনও কইতো যে তোরা যে যাই করো সবাই খালি আওয়ামী লীগের খারাপ বলে। ব্যাপারটা কি আসলে তাই কিনা? সরকারে আছি না, আমরা কি সরকারে আছি? বিএনপি এখন ডিফেক্টো গভর্নমেন্ট। আমি তো এই টেলিভিশনের শো শেষ করে আপনার কাছে তদবির করব, 3টা তদবির আমার কাছে যে এখন আসতেছে। প্রথম কথা হচ্ছে, দেখেন, আমাদের প্রশাসন আমাদের না, সরকারও আমাদের না। সরকার বরঞ্চ সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব, হ্যাঁ, এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গায় ল এন্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। আবার পুলিশ এই পরিমাণ স্ট্রেংথ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত, সেই পুলিশ একেবারেই মাঠে থাকছে না বা থাকতে পারছে না। আমি আপনাকে একটু বলি, আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না, এটা আমি কেমনে বুঝবো? সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন, কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা ছাড়া। দেখুন, ডক্টর ইউনূস তো সব দলের প্রধানের সাথে দেখা গিয়া, এরকম লন্ডনে গিয়া, না সব এখন বাংলাদেশ, উনি তো লন্ডনে ওনার নিজের কাজে গিয়েছিল, রাইট? এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তারেক রহমানের সাথে যেই দলটি 4বারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলে নির্বাচন দিবে, ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে, আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে। তো সেটা আমরা তো ডিসেম্বরে সবসময় চেয়ে আসছি। আপনাদের চাওয়াই তো চাওয়া। না, এখন আপনি বলেন যে জামাত তো ফেব্রুয়ারিতে চাইছিল, প্রথমে চাইছিল, তা এখন ফেব্রুয়ারিতে তো হচ্ছে, এখন এখানে তো জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে।